এপ্রিলের 11 তারিখ সিএনএনের হেডলাইন ফাটল গোলার মতো। 3 জন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে দাবি, চীন ইরানকে ম্যানপ্যাড পাঠাতে যাচ্ছে, কাঁধে তুলে চালানোর ক্ষেপণাস্ত্র। সেই একই ধরনের ক্ষেপণাস্ত্র যা দিয়ে ইরান আগেই মার্কিন F-15 ফাইটার জেট ভূপাতিত করেছে বলে দাবি। ব্লুমবার্গ সেই খবর তুলে নিল। নিউ ইয়র্ক টাইমসও পেছনে রইল না, মুহূর্তের মধ্যে একটা আখ্যান দানা বাঁধল। চীন এতদিন পর্দার পেছনে ছিল, এবার মাঠে নামছে। কিন্তু সাংহাই সেন্টার ফর রিম্প্যাক্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট নেলসন ওং একটু থামতে বললেন। তিনি বললেন, এই গল্পটা আগেও শোনা গেছে, অন্য নামে অন্য দেশে, আর সেবার গল্পটা মিথ্যা বেরিয়েছিল। গোয়েন্দা মহল যখন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে জনমত তৈরি করতে চায়, একটা নির্দিষ্ট ছক মেনে চলে। প্রথমে অজ্ঞাত সূত্রের বরাত, তারপর বড় মিডিয়ায় শিরোনাম, তারপর পাল্টা খণ্ডনকে উড়িয়ে দেওয়া। নেলসন ওংয়ের যুক্তি হল, চীনকে ইরানের অস্ত্র সরবরাহকারী হিসেবে দেখানোর এই প্রচেষ্টা ঠিক এই ছকেই চলছে। এতে একটা সহজ সমীকরণ তৈরি হয়। বেইজিং হলো ইন্ধনদাতা, তেহরান হলো তার ঘুঁটি, আর মধ্যপ্রাচ্য হলো পরাশক্তিদের দাবার বোর্ড। কিন্তু এই সমীকরণ মেলাতে গেলে চীনের 4 দশকের পররাষ্ট্রনীতির ইতিহাস উপেক্ষা করতে হয়। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সক্রিয় কোনো যুদ্ধে পক্ষ না নেওয়া, এবং এটা চীনের কাগজে কলমের নীতি নয়, এটা তাদের আচরণে প্রমাণিত। কোরিয়া থেকে বলকান, ইরাক থেকে সিরিয়া, বেইজিং সবসময় দূরত্ব রেখেছে। এই প্যাটার্ন ভাঙার কোনো নজির নেই। এখানে একটা তুলনা টানা জরুরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা মাসের পর মাস দাবি করেছে চীন মস্কোকে মারণাস্ত্র পাঠাচ্ছে। প্রতিটি দাবি এসেছে বেনামি গোয়েন্দা সূত্রের বরাতে। চাপের মুখে ব্রাসেলস, ওয়াশিংটন, লন্ডন একযোগে বেইজিংকে সতর্ক করেছে। কিন্তু শেষ পর্যন্ত চীনের পক্ষ থেকে রাশিয়ায় কোনো সরাসরি অস্ত্র সরবরাহের প্রমাণ পাওয়া যায়নি। চীন বরং বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, শান্তি আলোচনার প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেছে। ওং বলছেন, ইরানের ক্ষেত্রেও একই খেলা চলছে। যুক্তিটা সহজ, চীন যদি রাশিয়াকে অস্ত্র না দিয়ে থাকে, যে রাশিয়ার সঙ্গে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ঘনিষ্ঠতা অনেক বেশি, তাহলে ইরানকে দেবে কেন? ইরানের সঙ্গে চীনের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু রাশিয়ার মতো কৌশলগতভাবে অপরিহার্য নয়। পশ্চিমা বিশ্লেষকদের পছন্দের একটা যুক্তি আছে। তারা বলেন, ইরানের তেলের উপরে চীন এতটাই নির্ভরশীল যে চীনের সরবরাহ লাইন রক্ষায় বেইজিং শেষ পর্যন্ত তেহরানকে অস্ত্র দিতে বাধ্য হবে। ওং এই যুক্তিকে বলছেন কল্পনাপ্রসূত প্রমাণ। কারণটা সংখ্যায় স্পষ্ট। গত 1 দশকে চীন জ্বালানির উৎস বহুমুখী করেছে। রাশিয়া, সৌদি আরব, উপসাগরীয় অন্য দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আছে। কৌশলগত তেলের বিশাল মজুদ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে বিপুল বিনিয়োগ হয়েছে। অ্যাক্সিওসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, চীন এখন 85% জ্বালানি স্বনির্ভর, আর নবায়নযোগ্য শক্তি এবং পারমাণবিক মিলিয়ে মোট জ্বালানি খরচের 20% ছাড়িয়ে গেছে, তেলকে ছাড়িয়েছে। ইরানের তেল গুরুত্বপূর্ণ, কিন্তু অপরিহার্য নয়। এই পার্থক্যটা বোঝা জরুরি। তবে একটা কথা পরিষ্কার বলা দরকার, চীন যে ইরানের পাশে একেবারে নিষ্ক্রিয় বসে আছে তা নয়, শুধু তার ধরনটা ভিন্ন। সরাসরি অস্ত্র নয়, কিন্তু প্রযুক্তি ও তথ্য, এই দুটো ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে গবেষকরা অনেক দিন ধরেই কথা বলছেন। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী চীন ইরানের সামরিক নেভিগেশন পদ্ধতিকে মার্কিন জিপিএস থেকে সরিয়ে নিজেদের বেইডু 3 স্যাটেলাইট সিস্টেমে নিয়ে গেছে। চীনা YLC-8B এন্টি স্টেলথ রাডার ইরানের কাছে আছে, যা কম ফ্রিকোয়েন্সি তরঙ্গ ব্যবহার করে মার্কিন স্টেলথ বিমানকে শনাক্ত করতে পারে। ইলেকট্রনিক যুদ্ধের কলাকৌশলও চীন শিখিয়েছে। কুয়েতের মার্কিন ঘাঁটিতে যে ড্রোন হামলায় 6 জন সেনা মারা গেছেন, পেন্টাগনের কর্মকর্তারা বলছেন ওই নির্ভুল লক্ষ্য নির্ধারণ ইরানের একার পক্ষে সম্ভব হতো না। অর্থাৎ চীন অস্ত্র না দিয়েও যুদ্ধের গতিপথে প্রভাব রাখছে। তফাৎটা হলো, এটা অস্বীকার করা সম্ভব, প্রকাশ্য অস্ত্র সরবরাহ সেটা সম্ভব নয়। নেলসন ওং একটা ঐতিহাসিক তুলনা টেনেছেন, যেটা এড়িয়ে যাওয়া কঠিন। 2003 সাল CIA বলল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে। কলিন পাওয়েল জাতিসংঘে বোতলে রাসায়নিক অস্ত্র দেখালেন। মিডিয়া সেই দাবি ছড়িয়ে দিল বিশ্বজুড়ে। যুদ্ধ শুরু হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। পরে জানা গেল পুরোটাই ছিল তৈরি করা আখ্যান। এখন 2026 সালে সেই একই গোয়েন্দা সংস্থাগুলো আবার বেনামি সূত্রের বরাতে বলছে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে। ওং বলছেন, অন্ধভাবে বিশ্বাসের আগে এই ইতিহাসটা মাথায় রাখা দরকার। বেনামি কর্মকর্তার দাবি প্রমাণ নয়, এটা সংশয়ের শুরু।
এই কথাটা সাংবাদিকতার পাঠ্যপুস্তকে থাকার কথা, কিন্তু বড় মিডিয়া প্রায়ই তা ভুলে যায়। চীনের কৌশলগত চিন্তাটা বোঝা দরকার। এই যুদ্ধে বেইজিং একটা অনন্য সুবিধাজনক অবস্থানে আছে। অ্যাক্সিওস বলছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার JASM-ER স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্রের 80% খরচ করে ফেলেছে। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক শেষ। প্রতিটি মার্কিন ক্ষেপণাস্ত্রে আছে রেয়ার আর্থ মেটাল, যার 80% বৈশ্বিক সরবরাহ চীনের হাতে। অর্থাৎ প্রতিটি টমাহক, প্রতিটি JDAM যত খরচ হচ্ছে, আমেরিকা ততই চীনের সরবরাহ শৃঙ্খলের উপরে নির্ভরশীল হচ্ছে। এর উপরে মার্কিন প্যাসিফিক উপসাগরীয় সামরিক মজুতও এখন কমজোর। চীন একটি গুলিও না ছুঁড়ে $1 না খরচ করে এই যুদ্ধ থেকে কৌশলগত সুবিধা তুলছে। এই অবস্থায় প্রকাশ্যে ইরানকে অস্ত্র দিলে মার্কিন ও পশ্চিমা জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়। সেটা কি চীনের জন্য লাভজনক? একদমই নয়। এখানে দুটো সত্য একসঙ্গে বাঁচতে পারে। প্রথম সত্য, চীন সম্ভবত ইরানকে সরাসরি মারণাস্ত্র দিচ্ছে না, কারণ এটা তাদের নীতির বিরুদ্ধে এবং কৌশলগতভাবে বোকামি। দ্বিতীয় সত্য, চীন ইরানকে প্রযুক্তি, রাডার, স্যাটেলাইট, নেভিগেশন এবং দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের মাধ্যমে এমনভাবে সহায়তা করছে যা কখনো অস্বীকার করা যায় না। এই দুটো সত্যের ফাঁকে বসেই পশ্চিমা প্রচার মেশিন কাজ করছে। প্রযুক্তি সহায়তাকে অস্ত্র সরবরাহের সমকক্ষ বানিয়ে দেখালে চীনের ভাবমূর্তি নষ্ট হয় এবং ট্রাম্পের আসন্ন চীন সফরে দর কষাকষিতে সুবিধা পাওয়া যায়। এটা কূটনৈতিক যুদ্ধ নয়। ওং বলছেন এই ছকটা চেনা, কিন্তু চেনা মানে নিরীহ নয়। যদি এই আখ্যান শক্তি পায়, যদি বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ে, তাহলে একটি আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে অন্য রূপ নিতে পারে। হরমুজে এখন জাহাজ জব্দ হচ্ছে, আলোচনা আটকে আছে, আর প্রতিটি বেনামি লিক নতুন আগুনের খোরাক যোগাচ্ছে। শেষ পর্যন্ত যে সত্যটা দরকার সেটা হলো প্রমাণ ছাড়া দাবি এবং দাবি ছাড়া যুদ্ধ। এই দুটোর মধ্যে পার্থক্য করার সাহস, এই সাহসটাই এখন সব